নিউজ বাংলার এখনকার প্রাইম টাইম নিউজ নিয়ে আপনাদের সাথে আছি আমি সোমার। আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। খবর এখন বিস্তারিত। বাড়ির সীমানাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড, প্রতিবেশীর দায়ের কোপে রক্তাক্ত পিতা সহ দুই কন্যা। অভিযোগের ভিত্তিতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা উত্তরের কদমতলা থানাধীন বামুনিয়া এলাকায়। বাড়ির জায়গার সীমানাকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড, পিতা সহ দুই কন্যা রক্তাক্ত, অভিযুক্ত দুজনই পুলিশের জালে। আহত পিতা এবং দুই কন্যা চিকিৎসাধীন। ঘটনা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বামুনিয়া এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন সরলা গ্রাম পঞ্চায়েতের বামুনিয়া এলাকার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাকেশ নাথের সঙ্গে পাশের বাড়ির ইরেশ নাথ পিতা মৃত কামিনী নাথের জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকেই বিবাদ চলছিল। তা নিয়ে বহুবার পঞ্চায়েতে সালিশি সভার মাধ্যমে মীমাংসা করবার চেষ্টা করা হলেও ইরেশ নাথ তা মানতে নারাজ বলে অভিযোগ। ঘটনার দিন সকাল 10:30 নাগাদ রাকেশ নাথ তার বাড়ির সীমানায় বেড়া দেয়াতে লাগলে পাশের বাড়ির ইরেশ নাথ এবং 15 বছরের নাবালক ছেলে সৌরভ নাথ রাকেশ নাথকে বেড়া দিতে বাধা প্রদান করে। তখন রাকেশ নাথ পাশের বাড়ির পিতা পুত্রকে বলে যে আমার জায়গাতে আমি বেড়া দিচ্ছি, তাতে তোমাদের কি? ঠিক তখনই ধারালো দা নিয়ে পিতা পুত্র মিলে রাকেশ নাথের উপর হামলা চালায়। তাতে শরীরের বিভিন্ন অংশে দায়ের কোপ গুরুতরভাবে দেখা গিয়েছে। পিতার উপর আক্রমণ দেখে তার দুই মেয়ে সুমা নাথ এবং রত্না নাথ বাবাকে বাঁচাতে আসলে তারাও গুরুতরভাবে দায়ের আঘাতে রক্তাক্ত হয়। খবর দেয়া হয় কদমতলা থানায়। পুলিশ ছুটে এসে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় রাকেশ নাথ এবং তার দুই কন্যাকে কদমতলার সামাজিক হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করে দেন। জানা গিয়েছে গৃহস্থ রাকেশ নাথ এবং তার দুই মেয়ের শরীরে দায়ের আঘাতের জখম গুরুতর হয়েছে। এদিকে আহতদের পরিবারের তরফ থেকে কদমতলা থানায় অভিযুক্ত ইরেশ নাথ এবং তার ছেলে সৌরভ নাথের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি কদমতলা থানার পুলিশ মামলাটি হাতে নিয়ে অভিযুক্ত আক্রমণকারী ইরেশ নাথ এবং তার ছেলে সৌরভ নাথকে গ্রেফতার করেছে। আগামী বুধবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করবে বলে কদমতলা থানার পক্ষ থেকে জানানো হয়েছে। অপরদিকে এলাকাবাসীর তরফ থেকে জানা যায়, বছর 5 পূর্বে অভিযুক্ত আক্রমণকারী ইরেশ নাথের অত্যাচারে তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছিল। এক কথায় দীর্ঘদিন থেকেই গোটা বামুনিয়া এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছিল অভিযুক্ত ইরেশ নাথ এবং তার ছেলে। এখন দেখবার বিষয় পুলিশের সঠিক তদন্তে আহত পরিবারটি কতটুকু ন্যায় বিচার পায়। আমি আমার জঙ্গল থেকে আইসি আর তার বাবায় শিখিয়ে দিছে আমার মারা লেগিয়া তা দিয়ে কুবাইছে। তারপরে আমার খানের নাই শোনার, তারপরে সিলাই লাগছে 7টা মাথাত লাগছে, 3টা লাগছে। ওই তো ছেলে সৌরভ নাথে। তার বাবার নাম কি? ইরেশ নাথ। আশা ওই কি গ্রামেনি? হ্যাঁ, আমরা লাগা করি। তো মূলত তোমার কি কি জিনিস নিছে? আরো গলার সোনার চেন নিছে, আমার স্বামীর বাড়ি থেকে আনছি, আর খানের সোনার। সেলাই টোটাল তোমার কত? 10টা লাগছে? তো 11টা সেলাই লাগছে। কোন ডাক্তারে কোনো আর কোন কিছু কইছেন? ডাক্তারে সিটি স্ক্যান করতে লাগবে হইছে। তাহলে এই ব্যাপারে কোনো এফআইআর হইছে? এফআইআর করছো? আমার কানে সেট করে আমার সেগুলা স্কুল লগে গেছে তোর উপর। তখন আমার মাইয়া যে সময় চিল্লি মারছে তখন আমি দৌড়িয়া গেছি। যাওয়ার পরে এখন দেখা যায় কি তাই খুব মার চলার পরে তার যে রেশনাতে কালকে রাত্রেও কইছে যে মার্ডার করি আমরা ভালো হইয়া বস্তাল ধরলি। তুই মার্ডার করলা, তোর বয়স হয়েছে না, তুই মার্ডার করলা, এটা আমি দেখমু করে কইয়া হয়ে গেছে। তা আমি গেছি যা দেখো বাধ্য পাত। তখন দাদি মারছে কেন, মারার পরে আমার ইয়ত লাগিয়া পড়ছে আমার মাইয়ার মাথাত। ও 10টা না 11টা সিলাই লাগছে। আমার কানুনের মাঝে বহুত জায়গায় কাটছে, হাতও কাটছে, এখানেও কাটছে। আমার সিলাইগুলাই দিছে না, অবশ্য কানও সিলাই দিতে পারছে না। ওটাও মানে যা আমি আইনের কাছে আইছি, আইনে যা ব্যবস্থা করবো তা আমি তাই মানে।
এই ব্যাপারে কি থানাতে কোনো এফআইআর করেছেন? না, এফআইআর লাগে, এফআইআর দরখাস্ত লিখতেছি, এফআইআর আমি করবো। আইতে আমার মাইয়া, তা বিয়েতে মাইয়া আমি আনছি, জামাই করতে আনছি। আজকে আমি আমার জামাইয়ের কি ইয়ে করবো, কি জবাব দিব? এর কোনো ব্যবস্থা আছে আমি জবাব দেওয়ার? কদমতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কাঞ্চনপুর মহকুমার কম্বলটিলা বাজারে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রীর উপর অভিযান চালালো মহকুমা প্রশাসন। এদিন প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়, পাশাপাশি সিজ করা হয় ওজন মাপার যন্ত্র। উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর মহকুমায় করোনা মহামারীর সংকটে দশদা সাতনালা কম্বলটিলা বাজারের প্রতিটি মুদি দোকান ব্যবসায়ীদের দোকানে মহকুমা প্রশাসনের তৎপরতায় ডিসিএম প্রণয় দাসের নেতৃত্বে খাদ্য দপ্তরের আধিকারিক সহ লিগেল মেট্রোলজির দপ্তরের আধিকারিক সহ পুলিশ এবং বিএসএফদেরকে নিয়ে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রী উদ্ধার করে বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে। যারা ইলেকট্রনিক কিংবা হাত পাল্লা দিয়ে খাদ্য সামগ্রী মেপে বিক্রি করছেন, তাদের মাপযুগের যে ইলেকট্রনিক পাল্লা রয়েছে তারও তদন্ত করেন অভিযানকারী দল। তদন্ত করতে গিয়ে দেখা যায় অনেকগুলো দোকানে ইলেকট্রনিক পাল্লা কিংবা হাত পাল্লার কোনো বৈধ কাগজপত্র নেই। বৈধ কাগজপত্র ছাড়া সেগুলো পাল্লা পাওয়া গিয়েছে, যেগুলো মহকুমা প্রশাসনের আওতায় নিয়ে লিগেল মেট্রোলজি অফিসে নিয়ে আসা হয়। এদিকে কম্বলটিলা বাজার থেকে গর্জিরামপাড়া যাতায়াতের রাস্তায় এক রেশন দোকানে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়া রেশন সামগ্রী মাপবার একটি হাত পাল্লা এবং কেরোসিন মাপবার একটি বেলি সিজ করা হয়। পরবর্তীতে কাঞ্চনপুরে আসবার পথে সাতনালা বাজারে এক ব্যবসায়ীর দোকানে মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর উপর অভিযান চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করেন প্রশাসনিক আধিকারিকেরা। প্রশাসনিক আধিকারিকদেরকে দেখে পালিয়ে যায় দোকানের ব্যবসায়ী। মঙ্গলবার এই মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী অভিযান চালাতে গিয়ে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্য সামগ্রীও উদ্ধার করে বলে জানিয়েছেন মহকুমা আধিকারিক ডিসিএম প্রণয় দাস। মহকুমা শাসকের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল, ইনক্লুডিং অল দ্য অফিসার্স ফ্রম ফুড সেকশন, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, লিগেল মেট্রোলজি এবং লেবার ইন্সপেক্টরের অফিস থেকে কিছুজন বেরিয়ে আমাদের যে এসেন্সিয়াল কমোডিটিস আছে সেটা যাতে করোনাকালীন সময়ে সেটার দ্রব্য নিয়ন্ত্রণে থাকে এবং কালোবাজারির হাত থেকে সাধারণ জনগণকে বাঁচানোর জন্য আমরা একটা অভিযানে নেমেছিলাম এবং আমরা অনেকগুলো গুডস দশদা বাজার থেকেও সিজ করেছি এবং এখন আমরা সাতনালা বাজার থেকেও কিছু কিছু জিনিস সিজ করেছি। আচ্ছা, কি পরিমাণ হতে পারে সিজ করা? পরিমাণ তো মেইনলি যে জিনিসগুলো আমরা সিজ করেছি সেগুলির মধ্যে অনেকগুলো আপনার নারিকেল তেল আছে এবং চিপস আছে। এক্সাক্ট অ্যামাউন্ট অফ আইটেমস দ্যাট উই হ্যাভ অলরেডি সিজড ওটা পরে ডিসক্লোজ করা হবে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। কয়েক মাস যাবত রেশন দোকানে মিলছে না ডাল। কেন্দ্রীয় সংস্থা নাফেডের ডাল দিতে অস্বীকার করেছে। অপরদিকে ওপেন টেন্ডারের মাধ্যমে ডাল সরবরাহেও সমস্যা দেখা দিয়েছে। তবে সমস্যার সমাধানে জোরদার প্রয়াস চালাচ্ছে রাজ্য সরকার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। বিগত কয়েক মাস যাবত রেশনে গ্রাহকদের ডাল মিলছে না। এ বিষয়ে খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেবের সঙ্গে কথা বললে তিনি বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, নাফাড নামক সংস্থার সঙ্গে 83 টাকা প্রতি কিলো দরে চিনি রাজ্যে রেশনগুলোতে আমদানি করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, কিন্তু করোনা পরিস্থিতির জন্য পরবর্তী সময়ে নাফাড সংস্থা চিনি প্রদান করতে পারবে না বলে সরকারকে জানিয়ে দেয়। আগামী বুধবার মালিক পক্ষের সঙ্গে ডাল প্রদান করবার বিষয়ে আলোচনা হবে, কারণ গ্রাহকরা দীর্ঘ কয়েক মাস যাবত ডাল পাচ্ছে না। যদিও এপ্রিল মাসে 600 মেট্রিক টন ডাল ছিল, সেই ডাল ভোক্তাদের মধ্যে বিতরণ করা হয়েছে। যারা আগে এসেছে তারা ডাল পেয়ে গিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। বর্তমান গণবন্টন ব্যবস্থার মধ্যে শুধুমাত্র ডালের সমস্যা রয়েছে, তবে চিনির ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে রাজ্যে। কিন্তু আগামী 2-3 দিনের মধ্যে চিনির চাহিদা মিটে যাবে, কারণ কোভিড পরিস্থিতির জন্য চিনি আসতে কিছুটা সময় লাগছে।
পাশাপাশি ভোজ্য তেল নিয়ে তিনি বলেন, সারা দেশে ভোজ্য তেলের দাম ঊর্ধ্বমুখী। রাজ্যে ভোজ্য তেলের মূল্য স্বাভাবিক রাখতে প্রশাসনিক প্রতিনিধি দল প্রতিনিয়ত রাজ্যগুলোতে অভিযান চালাচ্ছে। তেলের মূল্য অস্বাভাবিক রাখার জন্য দুজন অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুটি দোকান সিল করে দেয়া হয়েছে। এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী মনোজ কান্তি দেব। ডালটা দেওয়া শুরু করেছিলাম আমরা 2019 সালের জানুয়ারি মাস থেকে, তো 2 বছর সেটা আমরা কন্টিনিউ করেছি। প্রথম 40 টাকা ছিল রেট, তারপর সেটা 45 টাকা। কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের যে সংস্থা নাফেড থেকে সেই ডাল আমরা এনেছিলাম এবং সাবসিডি কেন্দ্রীয় সরকার দিত। তো নো লস নো প্রফিটে সেই ডালটা আমরা বিতরণ করতাম রেশন শপগুলোর মাধ্যমে। তো 2 বছর পরে নাফেড ডাল দেওয়া বন্ধ করে দিয়েছে। তারপরে আমরা টেন্ডার করেছি, নাফেডের একটা টেন্ডার করেছি, একটা ওপেন টেন্ডার করেছি। নাফেড যে রেট দিয়েছে যে 83 টাকা পার কিলো, আর ওপেন টেন্ডার যেটা দিয়েছিলাম আমরা সেটা 74 টাকা 25 পয়সা কিলো। তো সেই অবস্থায় দাঁড়িয়ে আমরা সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রথম আমরা নাফেড থেকে আনার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা যেহেতু হয়নি, নাফেডের কাছে পর্যাপ্ত পরিমাণে ডালও নেই, তো আমরা ওপেন টেন্ডার যাকে করেছিলাম তাকে ওয়ার্ক অর্ডার দিতে আমরা কিছুটা সময় নিয়েছি। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ওয়ার্ক অর্ডার দেওয়ার পর উনি ডাল দিতে অস্বীকার করছেন যে এখন কোভিড-19 পরিস্থিতিতে দেশের অবস্থা খারাপ, এই অবস্থা আমরা ডাল দিতে পারবো না। তা আগামীকালকে সেটার হিয়ারিং রয়েছে, মালিক পক্ষ কালকে আসবে, আমাদের সেক্রেটারি লেভেলে হিয়ারিং হবে, তারপর সিদ্ধান্ত হবে। যদি পার্টি ডাল না দেয় তো পেনাল্টি যা হওয়ার তো হবে, তো পরবর্তী সময় আমরা আবার রিটেন্ডার করব এবং তার জন্য ডাল দিতে আমরা কিছুদিন দেরি হচ্ছে, কয়েক মাস ধরে ডাল বন্ধ। যদিও গত মাস এপ্রিল মাসে আমরা 600 মেট্রিক টন ডাল আমাদের হাতে ছিল, সেটা আমরা বন্টন করেছি। যারা আগে এসেছে আগে পেয়েছে, এইভাবে আমরা প্রতিটা রেশন শপে গত মাসে আমরা ডাল দিয়েছি। আর অন্যান্য জিনিস চাল, আটা, চিনি, কেরোসিন এগুলি সরবরাহ স্বাভাবিক রয়েছে। বর্তমানে চিনির কিছুটা ঘাটতি রয়েছে, তো র্যাক বুকিং হয়েছে। জলপাইগুড়িতে গতকালকে চিনি এসে পৌঁছেছে। 2-1 দিনের মধ্যে আশা করি আমরা চিনি এসে পৌঁছবে রাজ্যে এবং চিনির যোগান স্বাভাবিক হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। আগরতলা পৌর নিগম এলাকায় সবচাইতে বেশি কোভিড আক্রান্তের সংখ্যা, তাই সংক্রমিত ওয়ার্ডগুলিতে অ্যান্টিজেন টেস্টের মাত্রা বাড়ানোর মধ্য দিয়ে আক্রান্তের সংখ্যা শনাক্ত করার উদ্যোগ নিয়েছে মহকুমা প্রশাসন। তথ্য পাঠানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট। করোনার দ্বিতীয় ঢেউ উদ্বেগ বাড়িয়েছে রাজ্যের। পশ্চিম জেলার আগরতলা পুর নিগম এলাকায় সবচাইতে বেশি আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় নতুন করে সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রশাসন। সংক্রমিত ওয়ার্ডগুলোতে অ্যান্টিজেন টেস্টের মাত্রা বাড়ানোর মধ্য দিয়ে আক্রান্তদের সংখ্যা শনাক্ত করবার উদ্যোগ নেওয়া হয়েছে। পুর নিগমের 5, 12, 21, 45 এবং 46 নম্বর ওয়ার্ডগুলোতে খোলা হয়েছে বিভিন্ন টেস্টিং সেন্টার। মঙ্গলবার থেকে শুরু হয়েছে এই পরীক্ষা। সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান, আগরতলা পুর নিগম এলাকায় পজিটিভিটির হার পরীক্ষা করা হচ্ছে। 5, 12, 21, 45 এবং 46 নম্বর ওয়ার্ডে প্রতিদিন সেন্টারগুলোতে অ্যান্টিজেন পরীক্ষা করা হচ্ছে। এই পরীক্ষার মাধ্যমে পজিটিভিটির হার বের করা হবে। এই তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তারই পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। মূলত সমগ্র দেশে করোনার দ্বিতীয় ঢেউ চলছে। এই ক্ষেত্রে নির্দেশিকা মেনে রাজ্যে করোনা সংক্রমণ ঠেকানোর জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী ব্যবস্থাপনার হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সদর মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক বিনয় ভূষণ দাস। অ্যাকচুয়ালি আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে একটু পজিটিভিটি হার আমরা চেক করছি। পজিটিভিটি হার মানে কোভিড-19 পজিটিভিটির হার। তো এখানে আমরা প্রথমত 5 নম্বর ওয়ার্ড, 12 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড, 45, 46 এই সমস্ত ওয়ার্ডগুলিতে আমরা বেছে নিয়েছি এবং এখানে প্রত্যেক দিন 2-3টে সেন্টারে করে এগুলি টেস্টিং হচ্ছে এবং হেলথের টিম গিয়ে দুবেলায়
এখানে টেস্ট করছে। এই টেস্টগুলি করার পর আমরা এর মানে পজিটিভিটি হার পার্সেন্টেজ অফ পজিটিভ পেশেন্ট আমরা বার করে পরবর্তী সময় আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। তখন ডিসিশন নেওয়া হবে ফার্দার আমাদের কি মানে মেজারমেন্ট হবে। এখানে আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। চলছে মুসলিম সম্প্রদায়ের রমজান মাস, তাই কমলাসাগর বিধানসভার ডিওয়াইএফআই মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে কামথানা এলাকায় 3টি মসজিদে ইফতার পার্টির আয়োজন করা হয়। ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন মধুপুর অঞ্চল কমিটির বাম যুব নেতৃত্বরা। বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভা মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে কামথানা এলাকার 3টি মসজিদে মঙ্গলবার ইফতার পার্টি দেয়া হয়। উপস্থিত ছিলেন মধুপুর ডিওয়াইএফআই অঞ্চল কমিটির সম্পাদক দীপ্তনু চৌধুরী, সভাপতি বিশ্বজিৎ সরকার সহ অন্যান্যরা। উল্লেখ্য, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের রমজান মাস চলছে। আর সেই রমজান মাসে ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন মধুপুর অঞ্চল কমিটির বাম যুব সংগঠনের নেতাকর্মীরা। ধর্ম যার যার, উৎসব সবার, এই বিষয়টাকে মাথায় রেখেই আমরা ডিওয়াইএফআই মধুপুর অঞ্চল কমিটি আজকে আমরা এসেছি কামথানা। এখানে 3টি মসজিদ, ওই 3টি মসজিদের মধ্যে আমরা ইফতার সামগ্রী দিয়ে এই সমাজে এবং এই রাজ্যে একটা বার্তা দিতে চাই যে ডিওয়াইএফআই সৌভ্রাতৃত্বের জন্য আগামী দিন একদম আমরা প্রতিজ্ঞাবদ্ধ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা। কোভিড পরিস্থিতিতে প্রথম সারির যোদ্ধা হিসাবে তেলিয়ামুড়া প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে মাস্ক এবং সাবান বিতরণ করল ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি খোয়াই জেলা কমিটি। উপস্থিত ছিলেন সোসাইটির খোয়াই জেলা কমিটির চেয়ারম্যান হরিশঙ্কর পাল সহ অন্যান্যরা। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি খোয়াই জেলা কমিটির উদ্যোগে করোনার প্রথম সারির যোদ্ধা হিসেবে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সাংবাদিকদের মধ্যে মাস্ক এবং সাবান ইত্যাদি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রস সোসাইটি খোয়াই জেলা কমিটির চেয়ারম্যান হরিশঙ্কর পাল, সম্পাদক তপন নমদাস, কোষাধ্যক্ষ সঞ্জিত রঞ্জন রায় সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি খোয়াই জেলা কমিটির চেয়ারম্যান হরিশঙ্কর পাল সাংবাদিকদের প্রথম সারির যোদ্ধা হিসেবে আখ্যায়িত করেন এবং রেড ক্রস সোসাইটি এই সংস্থার সম্পর্কে বিশদে আলোচনা করেন। পরে রেড ক্রস সোসাইটি খোয়াই জেলা কমিটির কর্মকর্তারা তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের মধ্যে মাস্ক এবং সাবান ইত্যাদি বিতরণ করেন। পরে প্রেস ক্লাবে রেড ক্রস সোসাইটির এই অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক পার্থ সারথী রায় সংস্থার কাজকর্ম সম্পর্কে বিস্তর আলোচনা করেন। অতিমারি চলছে কোভিডে এবং ভারতবর্ষেও এইবার অত্যাধিকভাবে অতিমারি চলছে। ভারতবর্ষের এই রাজ্য আমাদের ত্রিপুরা, সেই ত্রিপুরাতেও ক্রমশ প্রতিদিন আমাদের এই করোনা পেশেন্ট বাড়ছে, দিন দিন বাড়ছে এবং মৃত্যু হারও বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের রেড ক্রস সোসাইটির যে নিয়ম, সেই নিয়মের মধ্যে আমরা ফ্লাড, ভূমিকম্প এবং ঝড় তুফান, অতিমারি যারা যে জায়গাতে হয় আমাদের রেড ক্রস সোসাইটির ভলেন্টিয়ার্সরা এবং আমরা যতটুকু পারি আমরা আপ্রাণভাবে চেষ্টা চালাই যেন দুর্গত মানুষকে সাহায্য করতে পারি। তারই অঙ্গ হিসাবে আজকে আমরা এখানে এসেছি। আমাদের তেলিয়ামুড়া রেড ক্রস সোসাইটির যারা বন্ধুবান্ধব অর্থাৎ ভলেন্টিয়ার্স আছেন, ওনারা এসছেন। আপনারা হলেন প্রথম সারির যোদ্ধা। যে মিডিয়া বন্ধুগণ আছেন, আপনারা সমাজের প্রকৃত সত্য ঘটনাগুলোকে তুলে ধরেন এবং সারা বিশ্বের মানুষ আপনাদের মাধ্যমে জানতে পারে কোথায় কী হচ্ছে, যে মহামারী, অতিমারি, ফ্লাড এবং বিভিন্ন যে দুর্ঘটনা হচ্ছে আপনাদের মাধ্যমে। তাই আপনারা প্রথম সারি যোদ্ধা। তাই আপনাদেরকে আমাদের রেড ক্রস খোয়াই ব্রাঞ্চ থেকে অল্প কিছু সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
কোভিড-19 মোকাবিলা তৎপর আগরতলা পৌর নিগম এলাকার বিভিন্ন রাস্তাঘাট সাফাই করার দায়িত্ব নিল সাফাই কর্মীরা। পাশাপাশি উদ্যোগ নিলেন আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা। মঙ্গলবার আগরতলা পৌর নিগমের প্রধান কার্যালয়ে তাদের হাতে তুলে দেওয়া হয় N95 মাস্ক। ত্রিপুরা রাজ্যে করোনা সংক্রমণ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র এবং রাস্তাঘাটে সাফাই করবার দায়িত্ব পালন করে চলেছেন আগরতলা পুর নিগমের সাফাই কর্মীরা। অনুরূপভাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা। কিন্তু এই ঝুঁকিপূর্ণ সময়ে সঠিকভাবে দায়িত্ব পালন করবার জন্য মঙ্গলবার আগরতলা পুর নিগমের প্রধান কার্যালয়ে N95 মাস্ক বিতরণ করা হয় সেই সব কর্মীদেরকে, যাতে তারা সুস্থভাবে দায়িত্ব পালন করতে পারেন বলে অভিমত ব্যক্ত করেন আগরতলা পুর নিগমের আধিকারিকগণ। পাশাপাশি এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার এবং সাংবাদিকদের পক্ষ থেকে এবং আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তিনি শুভেচ্ছা জানান আগরতলা পুর নিগমের সেই সব ফ্রন্টলাইন যোদ্ধাদের। এই কোভিড নিয়ে যদি আমরা চিন্তা করি, তাইলে প্রায় বিগত 1.5 বছর ধরে আমরা কতটুকু এগিয়েছি। প্রথম থেকে যে কথাটা বলা হচ্ছিল যে এটা এমন একটা ভাইরাস যেটা শ্বাস প্রশ্বাসের সাথে এটা ছড়ায় এবং সেটা বা থুতুর সাথে, সেই জন্য আমরা কি করেছি, আমাদের যে শ্বাস প্রশ্বাস এবং থুতুবেলা, তার মানে নাক এবং মুখটাকে যেটা আমরা বন্ধ করতে হবে এবং তার জন্য বিভিন্ন রকমের মাস্ক এসেছে। কাপড়ের মাস্কের কথা বলা হয়েছে, কেউ কেউ দেখছি রাস্তাতে গামছাও রাখে। এরকম গ্রামে গেলে পরে মেয়েরা যখন আমাদেরকে দেখতে পায় তখন দেখা যায় শাড়ির আঁচলটা নাকের মধ্যে লাগিয়ে দেয়। তো একটা জিনিস দাঁড়ালো যে প্রথম হচ্ছে যে মাস্ক যে কথাটা আমরা বলছি এবং কাপড়ের মাস্কের কথা বলছি, কিন্তু এমনিতে যে সমস্ত সার্জিক্যাল মাস্ক, এটার যে সমস্যা যেটা হচ্ছে সেটা প্রতি 8 ঘন্টা পর পর এটাকে চেঞ্জ করতে হয়। তো গ্রামের মানুষ যারা আছে বা দরিদ্র মানুষ যারা আছে তাদের পক্ষে 8 ঘন্টা পর পর মাস্ক কিনে পরিষ্কার ফেলে দেওয়া এবং যদি পরিবারের সবাইকে সেই কাজটা হয় সেটা তাদের পক্ষে সম্ভব নয়। তাহলে যে ব্যাপারটা যে কাপড়ের মাস্কটা যেটা হচ্ছে, সেই কাপড়ের মাস্কটাকে ধুয়ে ব্যবহার করা যায়। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। বিশালগড় পুর পরিষদের 2 নং ওয়ার্ডের রাস্তার বেহাল দশা, ফলে দমকলের ইঞ্জিন যাবার মতো রাস্তা আজও হয়ে ওঠেনি। বড়সড় দুর্ঘটনা সংঘটিত হলে কি হবে পুরো এলাকায়, এ নিয়ে আতঙ্কে আছেন এলাকাবাসী। রাজ্যের বিশালগড় পুর পরিষদের 2 নম্বর ওয়ার্ড, দীর্ঘদিন ধরেই সেই এলাকায় রাস্তার বেহাল অবস্থা। 3টি জায়গা দিয়ে প্রবেশ করা গেলেও দমকলের ইঞ্জিন যাওয়ার মতো রাস্তা করতে পারেনি রাজ্যের কোনো সরকারই। মঙ্গলবার সরকার টিলার প্রচুর বাড়ি ঘরের মাঝে একটি বিদ্যুতের খুঁটিতে আগুন লাগে। এলাকার মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করলেও দমকলের গাড়ি আর ভেতরে প্রবেশ করতে পারেনি। দমকল কর্মীরা প্রায় 1 কিলোমিটার দূরে পায়ে হেঁটে তারপর ভেতরে প্রবেশ করতে হয়। ততক্ষণে বৃষ্টির জলে আগুন নিভে যায়। এলাকাবাসীরা জানান, বড় ঘটনা ঘটলে আর কিছুই করবার থাকবে না, শেষ হয়ে যাওয়া পর্যন্ত। তো আমরা পাড়াতে একটু আগে গ্যাংয়ের মধ্যে আগুন লাগলো, অনেক মোটামুটি ভালোই পুড়ছে। তারপর আপনার ফায়ার সার্ভিসে ফোন করলাম। আবার এদিকে 3টা রাস্তা, একটা রাস্তার মধ্যে দিয়ে ফায়ার সার্ভিস আওয়ার মতো কোনো সুবিধা নাই। আজকে তো মোটামুটি চলে গেছে গা, বৃষ্টি আসছিল, আগুনটা নিভা গেছে গা। ভবিষ্যতে যদি কেউর বাড়ি একটু বেশি আগুন লাগে, বড় দুর্ঘটনা হয়, তাহলে ফায়ার সার্ভিস যে এটা কমাইবো, এটার কোনো সুবিধা নাই। 2-3 দিকে রাস্তা আছে, একটা রাস্তা দিয়েও ফায়ার সার্ভিস আওয়ার মতো সুবিধা নাই। আমরা গাড়ি ঢুকাইতে পারছি না, রাস্তা কোনো ব্যবস্থা নাই, রাস্তা শুধু আমরা বড় গাড়ি ঢুকতো না। আমরা প্রায় 1 কিলোমিটারের উপর আমরা হাইতে আইছি, গাড়ি ঢুকানোর মতন কোনো ইয়ে নাই। তারপরে আগুনটা বৃষ্টির কারণে এটা নিভে গেছে নিজে নিজে। এখন আমরা আইসি আইএসআর দেখতেছি, আবার যাইতেছি, আমরা গাড়ি ঢুকাইতে পারছি না। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।
মালদাতে সংবর্ধিত হলেন পশ্চিমবঙ্গ বিধানসভার নবনিযুক্ত মন্ত্রী সাবিনা ইয়াসমিন। শুভেচ্ছা জানান মুথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জি সহ অন্যান্যরা। আনন্দে আটকানা মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পশ্চিমবাংলার মালদার মাটিতে পা রাখতেই সংবর্ধনায় ভাসলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। কোথাও বাজি ফাটানো হলো, আবার কোথাও সবুজ আবির খেলা হলো। মুথাবাড়িতে পৌঁছতেই সেখানে মুথাবাড়ি থানার ওসি মৃণাল চ্যাটার্জি, কালিয়াচক 2 নম্বর ব্লক সভাপতি সুধীর দাস সহ অন্যান্য নেতারা শুভেচ্ছা জানান মাননীয় মন্ত্রীকে। সংবর্ধনা পেয়ে আপ্লুত নবনিযুক্ত মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সাবিনা বলেন, মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এদিন মালদায় প্রথম পা রাখেন তিনি। এসেই এভাবে সংবর্ধনা পাবেন ভাবতেই পারেননি তিনি। আজ উনার বিশেষ দিন। যে ভালোবাসা মুথাবাড়ির মানুষ দিয়েছে তা কোনোদিনই তিনি ভুলতে পারবেন না। যদিও করোনা আবহে মানুষের জমায়েত এড়াতে ট্রেনে না এসে সড়ক পথেই এসেছেন মন্ত্রী, তারপরও মানুষের উচ্ছ্বাস তা ভুলবার নয়। খুব ভালো লাগছে। সব থেকে ভালো লাগছে যে আমার মুথাবাড়ি বিধানসভা সহ মালদা জেলার মানুষ খুব খুশিতে আছে। ওদের খুশিতেই আমার খুশি, এই জন্য ভালো লাগছে। মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা। যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সেবিকা দিবস পালিত হলো আগরতলার আইজিএম হাসপাতালে। কোভিড পরিস্থিতিতে সংক্ষিপ্তভাবে দিবসটি উদযাপন করা হয়েছে বলে জানালেন আইজিএম হাসপাতালের এক সেবিকা। আগরতলার আইজিএম হাসপাতালে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 201তম জন্মজয়ন্তী অনুষ্ঠান। রাজ্যের কোভিড পরিস্থিতির কারণে খুব সংক্ষিপ্তভাবে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিবস পালন করা হলো। অনুষ্ঠানের সূচনা পর্বে প্রথমেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। কোভিড নিয়ম মেনেই হয় এই সংক্ষিপ্ত অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে জনৈকা সেবিকা জানান, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকেই আন্তর্জাতিক সেবিকা দিবস হিসেবে পালন করা হয়। ওনার নিষ্ঠা এবং আদর্শের প্রতি সদা শ্রদ্ধাশীল সেবিকা মহল। আমরা এখানে সবাই আইজিএম হাসপাতাল তরফ সব সেবিকারা সম্মিলিত হয়েছি। কোভিড-19 প্যান্ডেমিক চলাকালীন পরিস্থিতিতে আমরা খুবই স্বল্প আয়োজন, স্বল্প পরিসরে আমরা আজকে আন্তর্জাতিক সেবিকা দিবস উদযাপন করেছি। সামান্য মাল্যদান এবং পুষ্পাঞ্জলি অর্পণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মতিথিকে, যিনি ছিলেন আধুনিক নার্সিংয়ের ফাউন্ডার, ওনার জন্মতিথিকে ইন্টারন্যাশনাল নার্সিং ডে হিসাবে আজকে সেলিব্রেশন করেছি, দ্যাট ইজ 12 মে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। কোভিড পরিস্থিতিতে সরকারি গাইডলাইন মেনে ঈদ উল ফিতর উদযাপিত হবে রাজ্যে। প্রশাসনিক বিধিনিষেধ মেনে সোনামুড়া টাউন জামে মসজিদে 4টি জমায়েতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বার্তা দেন সোনামুড়া টাউন জামে মসজিদের সভাপতি জসিমউদ্দিন। মুসলিম ধর্মাবলম্বীদের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আগামী শুক্রবার হবে ঈদ উল ফিতর। বর্তমানে চলছে রাজ্য জুড়ে করোনা মহামারী। সকল প্রকার জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তাই সরকারি গাইডলাইন মেনেই সোনামুড়া মহকুমা সহ গোটা রাজ্যে ঈদের নামাজ আদায় করার জন্য আবেদন জানিয়েছেন সোনামুড়া টাউন জামে মসজিদের সভাপতি অ্যাডভোকেট জসিমউদ্দিন। তিনি বলেন, এই মহামারী থেকে বাঁচতে হলে প্রশাসনকে আমাদের সহযোগিতা করতে হবে, না হলে করোনার এই দ্বিতীয় ঢেউ থেকে আমাদের রক্ষা সম্ভব নয়। তাই তিনি সবাইকে করোনার গাইডলাইন অনুযায়ী নামাজ আদায় করার জন্য আবেদন করেন। অন্যদিকে তিনি জানিয়েছেন, মহামারীর কথা মাথায় রেখে সোনামুড়া মহকুমা শাসকের নির্দেশে সোনামুড়া টাউন জামে মসজিদে কিছু সংখ্যক মানুষের উপস্থিতিতে 4টি জমায়েতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করা হবে। সকাল 6:30 থেকে শুরু হবে প্রথম জামাত। পরবর্তী সময়ে ধাপে ধাপে আরো 3 নামাজের জামাত অনুষ্ঠিত হবে। পাশাপাশি রাজ্যের সকল স্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সোনামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ভোট আসে ভোট যায়, কিন্তু মুঙ্গিয়াকামী আরডি ব্লকের অধীন দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের অধীন সিন্ধু কুমার পাড়ার মানুষজন আজও বাঁশের সাঁকো দিয়ে এপার ওপার হন। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের কাছে বারবার আবেদন করা সত্ত্বেও ভাগ্যের চাকা পাল্টায়নি। উপজাতি অধ্যুষিত গ্রামের মানুষজনরা যাতায়াতের জন্য ছড়ার উপর একটি পাকা সেতু করে দেবার জন্য বারবার দাবি জানিয়ে আসছিল স্থানীয় এডিসি ভিলেজ অফিসের কর্মকর্তাদের কাছে। কিন্তু আক্ষেপের বিষয় হলো, দীর্ঘ বছর পেরিয়ে গেলেও তাদের দাবি বর্তমানেও পূরণ হয়নি। অথচ ভোট এলে এলাকার উপজাতি অংশের মানুষজনরা উন্নয়নের আশ্বাস পায়। ঘটনা মুঙ্গিয়াকামী আরডি ব্লকের দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের অধীনে সিন্ধু কুমার পাড়া।
এই উপজাতীয় অধ্যুষিত এলাকাটিতে প্রায় 42টি পরিবারের মানুষজনরা বসবাস করছেন। এলাকার মানুষজনদের যাতায়াতের একমাত্র মাধ্যমে ছড়াটি অতিক্রম করতে হয় নিজেদের তৈরি করা বাঁশের সাঁকুর উপর দিয়ে। নিত্যদিন তারা যাতায়াত করতে হয় নিজেদের জীবন বাজি রেখে। বর্ষাকালে প্রবল জলস্রোতে ছড়ার উপর বাঁশের সাঁকুটি বিলীন হয়ে যায়। ওই সময় সিন্ধুকুমার পাড়ার মানুষজনরা নিজেদের ঘরে বন্দী থাকতে হয়, কারণ এই ছড়াটি অতিক্রম করে তাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। এর জন্য এলাকাবাসীরা স্থানীয় দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজ এবং মুঙ্গেকামি ব্লকের কর্মকর্তাদের কাছে ছড়ার উপর পাকা সেতু নির্মাণ করে দেওয়ার জন্য দাবি জানালেও বর্তমানে তাদের দাবিটি পূরণ হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। কোন এডিসি ভিলেজ এটা? দক্ষিণ গোকুলনগর। দক্ষিণ গোকুলনগর। আচ্ছা, এই পাড়াটাতে কতজন লোক বাস করে? কয় পরিবার? প্রায় 42 পরিবার। কিরকম অসুবিধা হয় তোমরা যাতায়াতে? আমরা হইলে ব্রিজ জল পাওয়া যায় না, এরপরে রাস্তা পাওয়া যায় না। এই যে একটা যে সাক্ষ্য দেখলাম, বাঁশের সাক্ষ্য, এটা কি এমনই থাকে নাকি প্রত্যেক বছর? মানে এটা গ্রামের বানাই, গ্রাম থেকে মানুষ বানায়। হ্যাঁ। তো এখন কিরকম হইতেছে? এরকম তো এখন তো খারাপ হয়েছে, মানে মানুষ তো চলাচল যাওয়া যায়। তোমরা দাবি কি দেয়? কি চাও তোমরা? আমরা চাই ব্রিজ চাই, আর লোয়ার ব্রিজ পাইলে ফের ব্রিজ পাওয়া যায়। জলের সমস্যা? জলের সমস্যা আছে আছে। জল এমনি আয় না? কই থেকে খাও তোমরা? ওই যে কুয়ার থেকে জল আমরা খাই। কুয়া? টিপ কলও পাওয়া যায় না, এরপরে সাপ্লাইও পাওয়া যায় না। সাপ্লাই থাকলেও জল নাই বলে। তো এই ব্যাপারে, ব্রিজের ব্যাপারে, জলের ব্যাপারে পঞ্চায়েতে কইছো নি? কইছে। কি কইছে? ওইখানে জল ইয়া পাম্প জানি মেশিন লাগাইছে, এখানে জল নাই। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ধর্মনগরে পালিত হলো ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 201তম জন্মদিন। এদিন ধর্মনগর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ধর্মনগর পুর পরিষদের মহিলা সাফাই কর্মীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার এবং মিষ্টি বিতরণ করা হয়। পাশাপাশি তমালিনী ছায়া সংস্থার প্রেক্ষাগৃহে দিবসটি পালন করা হয়। ধর্মনগর ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের 201তম জন্মদিন পালন করা হয়। বিগত 22 বছর এই জন্মদিন পালন করা হচ্ছে। এই উপলক্ষে পুর পরিষদের সাফাই কর্মী মহিলাদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার এবং মিষ্টি বিতরণ করেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। একই সঙ্গে পদ্মপুরের তমালিনী ছায়াগৃহে কোভিড বিধি মেনে দিবসটি পালন করা হয়। প্রথমেই ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতিকৃতিতে মাল্যদান করেন ভিবিডি এর সদস্যা তথা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সুনন্দা দেবনাথ। এদিনের তাৎপর্য তুলে ধরেন ভিবিডি এর সভাপতি জহর চক্রবর্তী। জন্মদিনের সেলিব্রেশনে কাটা হয় কেক। আজকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল দিবস, ওনার জন্মদিন আমরা পালন করছি সেবিকা দিবস হিসাবে সমগ্র বিশ্বব্যাপী। আমরা ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ধর্মনগর প্রতি বছর আমরা এই দিবসটা পালন করে থাকি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প সহ অনেক কিছু করে থাকি, বিগত দিনে আমরা করেছি। কিন্তু এই করোনা অতি মহামারীর কারণে গত বছর এবং এইবার আমরা ওনার এই জন্মদিনের অনুষ্ঠানটা আমরা বড় আকারে, বৃহৎ আকারে রক্তদান শিবির বা এইরকম কিছু আমরা করতে পারিনি, খুব ছোট্ট পরিসরে করতে হয়েছে। এইবারও আমরা আমাদের মহিলারা এবং আমরা ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সমস্ত সদস্যরা মিলে ধর্মনগর পুর পরিষদের যারা মহিলা সাফাই কর্মীরা যারা রয়েছেন প্রায় 110 জনের মতো, ওনাদের হাতে আমরা মাস্ক এবং সাবান এবং একটা ছোট্ট একটা মিষ্টির প্যাকেট আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি। এবং ওনারা যেভাবে করোনা মহামারীতে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, আমাদের জন্য কাজ করে যাচ্ছেন, ওনাদেরকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি এবং ওনাদের পাশে আমরা আছি। বার্তাটুকু দেওয়ার জন্য আমরা ওনাদের পাশে দাঁড়িয়েছিলাম। এবং তার পরবর্তী সময় আজকে এই তমালিনীর ছায়ার ওনাদের যে অফিস গৃহে আমাদের
পরবর্তী এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা সবাই সদস্যরা উপস্থিত হয়েছি। কাজে সবার কাছে একটাই অনুরোধ, সবাই সুস্থ থাকুন, করোনা মহামারী যাতে আমরা জয় করতে পারি, আমরা সবাই যাতে সমাজের জন্য কাজে আসতে পারি। আজকে নাইটিঙ্গেলের দিবসে, ফরেস্ট নাইটিঙ্গেলের দিবসে এই আশা সবাইকে রেখে আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনো অনেকেই মানছেন না কোভিড বিধি। বারংবার প্রশাসনিকভাবে সতর্ক করা সত্ত্বেও সমাজের একটা অংশ তা গায়ে মাখছেন না। এতে করে আগামী দিনে এক ভয়াবহ পরিস্থিতির শিকার হতে হবে রাজ্যবাসীকে। রাজধানীর বটতলায় মাস্ক এনফোর্সমেন্টে নেমে এভাবেই বললেন সদর মহকুমা শাসক অসীম সাহা। আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে রাজধানীতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় শুরু হয়েছে মাস্ক এনফোর্সমেন্ট। উপস্থিত ছিলেন এসডিএম অসীম সাহা সহ অন্যান্য আধিকারিকরা। এদিন যাত্রীবাহী গাড়ি থেকে শুরু করে নানা জায়গায় এই অভিযান চালানো হয়। এ বিষয়ে সদর মহকুমা শাসক বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে দিকভ্রান্ত মানুষজন। এক ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে ত্রিপুরাবাসী। আক্ষেপের সহিত বলেন, সমাজের একটা অংশ কোভিড বিধি মানছেন না, অহেতুক দোকান পাঠে বসে সময় কাটাচ্ছেন, মাস্ক পরিধান করছেন না সঠিকভাবে। উনি সকলের কাছে বিনম্র আবেদন রেখেছেন যাতে সবাই কোভিড বিধি মেনে চলেন। আমরা তো মাস্ক এনফোর্সমেন্ট আমরা রেগুলারই করি এবং আপনারা দেখছেন যে উত্তরোত্তর আমাদের যে করোনার প্রকোপ, যে দ্বিতীয় ঢেউ, এতে মোটামুটি সারা দেশ কাবু হয়ে যাচ্ছে। সেই সাথে আমাদের রাজ্যের যাতে হাল ধরে রাখা যায় তার জন্য আমরা মেসিভ এনফোর্সমেন্ট ড্রাইভ করছি, যে মাস্ক অভিযান, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করা, ঘন ঘন হাত ধোয়া, কারণ ভ্যাকসিনেশন চলছে। এটা ছাড়াও যে আমাদের এই কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, এটা যদি আমরা না মানি তাহলে কিন্তু আমাদের ভয়াবহতা আরও বাড়বে। আগরতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নাব্যতা হারিয়েছে প্রাণচঞ্চল খোয়াই নদী। এই নদীর জলের উপর নির্ভর করেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পাইপ যোগে জলের চাহিদা মেটান নগরবাসীরা। এবার তা কতটুকু সম্ভব হবে তা সময়ই বলে দিতে পারবে। প্রাণচঞ্চল খোয়াই নদী তার নাব্যতা হারিয়ে বর্তমানে অনেকটা মরা গাঙ্গে পরিণত। নদীতে জলের বদলে রাশি রাশি বালুর চর। নদী তার যৌবন হারিয়ে বর্তমানে এক চিলতে গাঙ্গে পরিণত হয়েছে। নদীতে জল না থাকার কারণে কচি কাঁচা শিশু সহ জেলেরা মাছ ধরার জন্য নদীর জলে নামছে, কিন্তু নদীতে মাছ ধরার মতো সেই জলটুকু বর্তমানে নেই। এ যেন এক অশনি সংকেতের পদধ্বনি শোনা যাচ্ছে। কারণ এই খোয়াই নদীর জলের উপর নির্ভর করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে পাইপ যুগে নগরবাসীরা জল পান। খোয়াই নদীর জলে টান ধরাতে নগরবাসীরা আগামী দিনে পাইপলাইনে জল পাওয়ার ব্যাপারটি প্রশ্নচিহ্নের মুখে থেকে গেল। অপরদিকে কৃষকরাও খোয়াই নদী থেকে ক্যানেলের মাধ্যমে কতটা জল পাবেন কৃষিকাজ করার জন্য, সেটাও আজ প্রশ্নচিহ্নের মুখে। গ্রীষ্মের প্রখর রুদ্রতপ্ত দিনে এ যেন অশনি সংকেতের পদধ্বনি। গ্রীষ্মকালীন সময়ে ছিটে ফোঁটা বৃষ্টি হলেও ভারী বর্ষণের দেখা নেই। আর ছিটে ফোঁটা বৃষ্টি হলেও 18 মোড়া পাহাড়ি জল ধারণ ক্ষমতা অনেকাংশে হ্রাস পেয়েছে বনদস্যুদের হাত ধরে। ফলে খোয়াই নদীও তার যৌবন হারিয়ে মরা গাঙ্গে পরিণত। বদ্ধ করে সুদিন মাস, তখন বৃষ্টি থাকে না, বদ্ধ করে এরপর বদ্ধ করে যেটা করে এটা কৃষিকাজ খাতের মধ্যে জল দেয়। এখন তো বর্ষায় বসে বৃষ্টি করতে গিয়ে এটা গেটটা মানে ছেড়ে দিচ্ছে। বৃষ্টি তো সেই পরিমাণে আসে না। হ্যাঁ, বৃষ্টি সেই পরিমাণে আসে না। এটা যদি আবার বৃষ্টি যদি না আসে তাহলে গেটটা আবার বন্ধ করবো, আর যদি বৃষ্টি আসে তাহলে আর গেট বন্ধ করতো না। আচ্ছা, এটা কোন জায়গার গেট? এটা চাকমাঘাট ব্রিজ। তো এই ক্ষেতের থেকে তো এবছর তো না হওয়াতে কৃষিক্ষেত্রে কেমন সমস্যা হইতেছে? সমস্যা এখন তো এবার বৃষ্টি কম, অত কারণে গেট বন্ধ আছে, মানে জমিনের মধ্যে জল উঠে গেছে। তখন যে অনেক স্পিড বৃষ্টি হয়েছে পরে মানে গেটটা উজান থেকে আবর্জনা আটকাইছে, গেটটা মানে ছেড়ে দিছে। তো অখন তো মানে নদীর ভিতরে জল একবারই নাই নাকি? ওখানে জল নাই, যদি বৃষ্টি না হয় তাহলে আবার গেট বন্ধ করবো, আর যদি বৃষ্টি হয় তাহলে গেট বন্ধ করতো না। আবর্জনা আটকাই গেছে গা, অত বড় গেট ছেড়ে দিছে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। রাজ্যে যখন করোনা ভাইরাসের বাড়বাড়ন্ত, তখন অমরপুর মহকুমায় দেখা গেল এক ভিন্ন চিত্র। কোভিড বিধিকে তোয়াক্কাই করছেন না অমরপুর স্টেট কোঅপারেটিভ ব্যাংক কর্তৃপক্ষ।
কোন রকম নিয়ম না মেনেই প্রদান করছেন বয়স্ক এবং সামাজিক ভাতা। করোনার প্রাদুর্ভাবে অমরপুর মহকুমায় দেখা গেল ভিন্ন চিত্র। সামাজিক দূরত্ব বজায় না রেখে অমরপুর স্টেট কোঅপারেটিভ ব্যাংকের উদ্যোগে দেওয়া হচ্ছে বয়স্ক ভাতা এবং সামাজিক বিভিন্ন ভাতা। মঙ্গলবার অমরপুর সুপারমার্কেট স্থিত এলাকায় ব্যাংক কর্তৃপক্ষ করোনা বিধি না মেনে ভাতা প্রাপকদের দিচ্ছেন ভাতা। চিত্র দেখলে গা শিউরে উঠে, মনে হয় দেশ এবং রাজ্য জুড়ে করোনার কোনো ধরনের প্রাদুর্ভাব নেই। সামাজিক দূরত্বের পাশাপাশি বেশ কিছু ভাতা প্রাপকদের মুখে ছিল না মাস্ক। এভাবে সোশ্যাল ডিস্টেন্স নাই, সামাজিক কোনো দূরত্ব নাই, অনেকের মুখে মাস্কও নেই, আপনারা দিচ্ছেন যে বারবার কইতেছে তারা মেইনটেইন করে না, কত এদিকে পেমেন্ট দিব না, তারা ডিসটেন্স মেইনটেইন একটা তো খোলামেলা জায়গা দিতে পারতেন আপনারা। হ্যাঁ, কোনো জায়গায় একটা খোলামেলা জায়গা দিতে, খোলামেলা জায়গা কি রে, কোনখানে হইতে পারে খোলামেলা জায়গা? এটা তো খোলামেলা জায়গা। আপনাদের বিষয়ে কই দিবেন না দিবেন, আপনারা যেহেতু এই দায়িত্বে আছেন। ব্যাংকে নিলেও তো আরো গ্যাদারিং, এটা তো খোলামেলা জায়গা, কিন্তু তারা বারবার কোয়া সত্ত্বেও তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে না, মাস্ক দেয় না, তারা টাকা দিয়ে পেমেন্ট না দিয়ে সারা দিনে আবার তারা প্রবলেম। এটা কোন ব্যাংকের থেকে দেওয়া হচ্ছে? স্টেট কোঅপারেটিভ ব্যাংক। অমরপুর প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।